আমরা আগের দিন তড়িৎযোজী যৌগ বিষয়ে আলোচনা করেছি। প্রকৃতপক্ষে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগে কি হয় বলতো না, নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন এবং নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন পর্যায়ক্রমিকভাবে একটা নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থেকে একটা 3 ডাইমেনশনাল, একটা ত্রিমাত্রিক, একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকারের একটা আয়নীয় যৌগের কেলাস তৈরি করে। যেমন আমাদের সোডিয়াম ক্লোরাইড কেলাস, এইটার আমরা যদি একটু গঠনটা দেখে নিই, দেখো কিভাবে তোমরা আঁকবে। একটা রাফ স্কেচ আঁকার চেষ্টা করছি। ধরো প্রথমে আমি এই জালকটা অর্থাৎ এই খাঁচা, তার যে গঠনটা সেটা আঁকার চেষ্টা করছি। এখানে আমরা দেখাবো কিভাবে পর্যায়ক্রমিকভাবে Na+ এবং Cl- আয়নগুলো অবস্থান করে। দেখো আমরা একটা প্রায় রাফ স্কেচ দেওয়ার চেষ্টা করছি। দেখো এইখানে আমরা এবারে পর্যায়ক্রমিকভাবে Cl- এবং Na+ কে বসাবো। দেখা যাক কালোগুলো মনে করো Cl-, এখানে Na+ বসবে, আমি ফাঁকা রাখছি, আবার Cl-। এরপরে অল্টারনেট ওয়েতে এখানে Na+, এখানে তাহলে Cl-, এখানে Na+, ফাঁকা রাখছি, এখন বসাবো একটু পরে। এইভাবে আমরা যদি ফিল আপ করে করে যাই, আমরা দেখো কি সুন্দর একটা স্ট্রাকচার দেখতে পাই। আবার মাঝখানে তার মানে এই যে চিহ্নটা দিয়ে ধরো আমরা এটা বোঝাচ্ছি Cl-। এবারে দেখো এদের মাঝখানে মানে দুটো Cl-, এখানে এবারে বসাচ্ছি Na+, এইটা মনে করো Na+, হলো অল্টারনেট ওয়েতে এইভাবে ধরো, এর মাঝখানে সরি এইখানটাতে ধারে 3, ধারে মাঝখান, এইটা হচ্ছে ধরো Na+। দেখছো কি সুন্দর একটা গঠন এসেছে, Cl-, Na+, Cl-, Na+। তার মানে এই ছবিতে আমরা দেখতেই পাচ্ছি একটা আয়নীয় যৌগের যখন কেলাস গঠন হয়, একটা নির্দিষ্ট আয়নের চারপাশে নিকটতম দূরত্বে বা ন্যূনতম দূরত্বে নির্দিষ্ট সংখ্যক একটা বিপরীত আয়ন সারাউন্ডিং অবস্থায় আছে। এই সংখ্যাটাকেই বলা হয় সেই আয়নীয় যৌগের কেলাসে সেই আয়নটার কোঅর্ডিনেশন নাম্বার বা স্ববর্গাঙ্ক। এখানে NaCl এর Na+ এবং Cl- উভয়েরই কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, অর্থাৎ একটা Na+ আয়নের চারদিকে ন্যূনতম দূরত্বে 6টা Cl- তার সারাউন্ডিং অবস্থায় থাকবে, এবং একটা Cl- আয়নের চারদিকেও 6টা Na+ আয়ন সারাউন্ডিং অবস্থায় নিকটতম দূরত্বে বা ন্যূনতম সমদূরত্বে অবস্থান করবে। দেখো এরপরে আমরা নেক্সট আসি কিভাবে সমযোজী যৌগগুলো সম্পর্কে লুইস একটা ধারণা দেন, সেই ধারণা এবং কয়েকটা যৌগ নিয়ে আলোচনা। দেখা যাক। দেখো এখন এমন আমার পরিস্থিতি তৈরি হতে পারে যখন ধরো একই মৌলের পরমাণু সমূহ বা একাধিক মৌলের পরমাণু সমূহ তারা স্থায়িত্বের জন্য রাসায়নিক সংযোগের ফলে যুক্ত হতে চাইছে, কিন্তু যেই ক্ষেত্রে ধরো ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে স্টেবিলিটি বা স্থায়িত্ব লাভ করা সম্ভবপর নয়, সেই ক্ষেত্রে, অর্থাৎ কোন ক্ষেত্রে না, যেই ক্ষেত্রে একই মৌলের পরমাণু তারা যখন যুক্ত হয়ে অণু তৈরি করবে, ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি,
বা এমন ক্ষেত্র যেখানে একাধিক মৌলের পরমাণু কিন্তু যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব একটা বেশি নেই, তারা যখন যুক্ত হয়ে অণু গঠন করে স্থায়িত্ব লাভ করতে চাইবে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বর্জন গ্রহণের মাধ্যমে, আয়ন গঠনের মাধ্যমে তারা যুক্ত হয়ে পরস্পর ঘন সন্নিবিদ্ধ হয়ে তারা স্টেবিলিটি লাভ করতে পারবে না। সেই ক্ষেত্রে কিভাবে তারা স্টেবিলিটি বা স্থায়িত্ব লাভ করবে বা কি জাতীয় বন্ধন তৈরি হবে, সেই সম্পর্কে 1916 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জি.এন. লুইস যে মতামত দেন সেটা হলো যে সমান বা প্রায় সমান ইলেকট্রোনেগেটিভিটি সম্পন্ন বা তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌলের পরমাণু তারা কি করবে, নির্দিষ্ট সংখ্যক তার বাইরের কক্ষের অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের যে অযুগ্ম ইলেকট্রন, যে যোজক ইলেকট্রন, সেইগুলো ব্যবহার করে সেই পরমাণু আরেকটা মৌলের পরমাণুর সাথে সমানভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড় গঠন করবে। এখন কটা ইলেকট্রন জোড় গঠন করবে সেটা নির্ভর করবে কটা গ্রহণের মাধ্যমে, গ্রহণ বলাটা ভুল হলো, কটা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে তারা স্টেবিলিটি লাভ করতে পারবে। কীরকম, ধরা যাক যদি একটা ধরো গ্রুপ 15 মৌল ধরা হয়, তার সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন আছে? 5টি ইলেকট্রন। গ্রুপ 16 6টি ইলেকট্রন, গ্রুপ 17 7টি ইলেকট্রন। তাহলে এদের ক্ষেত্রে যদি অপর একটা পরমাণুর, গ্রুপ 15 ক্ষেত্রে অপর একটা পরমাণুর 3টি ইলেকট্রন সে যদি ব্যবহার করে এবং তার নিজস্ব 5টি ইলেকট্রন, তার সাথে 5টি ইলেকট্রনের মধ্যে নিজের 3টি ইলেকট্রন এবং অপর একটা মৌলের পরমাণুর থেকে 3টি ইলেকট্রন, এই নিয়ে অর্থাৎ 3টে এবং 3টে নিয়ে যদি 3টে ইলেকট্রন জোড় গঠন হয়, তাহলে তার 3টে ইলেকট্রন জোড় থেকে 3 দুগুণে 6টা ইলেকট্রন, রইল বাকি 2, 6 দিয়ে 8টা ইলেকট্রন। এইভাবে সে অষ্টক পূর্তি করতে পারবে। ফলে এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে ধারণাটা। তাহলে কটা ইলেকট্রন জোড় গঠন হবে সেটা নির্ভর করবে তার অষ্টক পূর্তির জন্যে তার প্রয়োজনীয়তা কতটা। এইভাবে তারা যখন ইলেকট্রন জোড় গঠন করলো একাধিক মৌলের পরমাণু, ওই ইলেকট্রন জোড়ের সমানভাবে বা সমভাবে ব্যবহারের মাধ্যমে এই বন্ধন গঠন করে বলে একে বলা হয় সমযোজী রাসায়নিক বন্ধন। যদিও আমরা পরবর্তীকালে দেখব সমযোজী রাসায়নিক বন্ধনের মধ্যেও যেটা তুলনামূলক বেশি তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন, সে কিছুটা ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে এবং অপর মৌলের পরমাণুটা আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে। সেটা আমরা পরবর্তীকালে দেখব, আলোচনা করব। এখন এই সমযোজী বন্ধন হতে পারে এক বন্ধন, হতে পারে দ্বিবন্ধন, হতে পারে ত্রিবন্ধন। দেখা যাক। দেখো, আমরা শুরু করছি সমযোজী এক বন্ধন। সমযোজী এক বন্ধন মানে কি? এক বন্ধন মানে হচ্ছে যখন দুটি মৌলের পরমাণু তাদের মধ্যে সমযোজী বন্ধন হবে, তখন উভয়ই তাদের সর্ববহিস্থ কক্ষের একটাই অযুগ্ম ইলেকট্রন প্রত্যেকে অংশগ্রহণ করে একটা ইলেকট্রন জোড় গঠন করবে এবং সুষমভাবে সেই ইলেকট্রন জোড় ব্যবহারের মাধ্যমে তারা রাসায়নিক বন্ধন তৈরি করবে। তাই এই বন্ধন সমযোজী এক বন্ধন। দেখা যায়, ধরো কারা হতে পারে, তোমার ধরো হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হ্যালোজেনগুলো, তারপরে ধরো তোমার HCl, HF, অ্যামোনিয়া, এরকম প্রচুর এক্সাম্পল আছে। আমরা প্রথমে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl নিয়ে শুরু করছি। দেখো, হাইড্রোজেন ক্লোরাইডে প্রথমে করার নিয়ম কিন্তু একই, প্রত্যেকেরই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে চিহ্নিত করতে হবে, ইলেকট্রনগুলোকে করি। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1, মানে সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে। ক্লোরিনের হচ্ছে 2, 8, 7, তার মানে সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে। 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এখন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো পেতে গেলে এদের কি করতে হবে না, প্রত্যেকে যদি দেখো একটাই করে ইলেকট্রন নিয়ে শেয়ারিং ঘটায়, ইলেকট্রন জোড়, একটা ইলেকট্রন জোড় গঠন করলেই হাইড্রোজেন হিলিয়ামের মতো এবং ক্লোরিন আর্গনের মতো গঠন কাঠামো লাভ করবে। কিরকম ভাবে দেখো, নেক্সট স্টেপ আমরা লিখব H, দুটো ইলেকট্রন, যে দুটো ইলেকট্রন শেয়ারিং
তারা করছে সেই ইলেকট্রনগুলোকে এবারে আমরা একটু কাছাকাছি লিখলাম। ক্লোরিন 1 2 3 4 5 6। দেখো এই ছবিটা দেখলেই সুন্দর কিন্তু তোমরা বুঝতে পারবে যে হাইড্রোজেন তার 1 2 হিলিয়ামের মতো, ক্লোরিন সেও কিন্তু এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন নিয়ে তার কিন্তু অষ্টক পূর্তি করবে। 1 2 3 4 5 6 7 8। উভয় কিন্তু এই ইলেকট্রনের ওপরে কিন্তু এই যে দুটো ইলেকট্রন কখনোই বলতে পারবে না অধিকারটা কার, অধিকারটা কিন্তু দুজনেরই থাকবে। আর এইভাবে যে তোমাদের ইলেকট্রনগুলোর মাধ্যমে যে গঠনটা দেখানো হলো না, অ্যাকচুয়ালি জানবে এটাকে বিজ্ঞানী লুইসের নাম অনুযায়ী বলা হয় লুইস গঠন। এবারে আমরা একটা এরকম করে বুঝিয়ে দেব। তার মানে এই যে দুটো ইলেকট্রন নিয়ে এই দেখো একটা বন্ধন তৈরি হলো। তোমরা কি জানো দুটো প্রান্তীয় বিন্দু নিয়ে একটা সরলরেখা তৈরি হয়। খানিকটা সেই কনসেপ্ট ভাবলে বোঝাটা তোমাদের সুবিধাজনক হবে। তার মানে এটা হলো HCl এর একটা অণু। নেক্সট দেখো আমরা আসি একটা সমযোজী দ্বি বন্ধনের উদাহরণে। কার্বন ডাই অক্সাইড একটা উদাহরণ। দেখো আমরা করছি সেন্টারে কার্বনকে লিখব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। একই তারপরে নেক্সট কাজ, তাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন চিহ্নিত করছি। কার্বনের হচ্ছে 2 4, তাই 4টি ইলেকট্রন দুটো ধারে করে দেয়। দুটো অক্সিজেনের পরমাণুর দিকে দুটো দুটো করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অক্সিজেনের 2 6 5 6, এদিকেও তাই 1 2 3 4 5 6। দেখো এবারে শেয়ারিং কি করে হচ্ছে, অষ্টক পূর্তি খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে। তার ফলে স্ট্রাকচারটা দেখো কি সুন্দর একটা গঠন আসছে। অক্সিজেন ইলেকট্রনগুলোকে এবারে কাছাকাছি লিখছি, যেগুলো ইলেকট্রন জোড় গঠন করবে, এবং যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করলো না সেগুলোকে চিহ্নিত করে দিচ্ছি। দেখো এবারে বোঝানোর জন্য আমরা দেখাচ্ছি। দেখো এর ফলে অক্সিজেন 2 8 এই ইলেকট্রন বিন্যাস পেল নিয়নের মতো, এবং কার্বন এও 2 8 পেল নিয়নের মতো। তার ফলে কি হলো, এখানে দেখো এখানে কিন্তু এক বন্ধন নয়, এখানে প্রতিটা সি আর অক্সিজেনের মধ্যে একটা দ্বিবন্ধন গঠন হলো। কেননা দুটো ইলেকট্রন জোড় প্রতি সি ও বন্ধনের মধ্যে, প্রতি সি ও পরমাণুর মধ্যে ব্যবহার হয়েছে। তার মানে সি ডবল বন্ড ও ডবল বন্ড। এই ইলেকট্রনগুলো যেহেতু এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, এদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই যে অক্সিজেনের এইগুলো এবং এইগুলো নিঃসঙ্গ। কেন নিঃসঙ্গ? নিঃসঙ্গ মানে একা, মানে এদেরকেও খেলতে ডাকেনি। এরপরে দেখো সমযোজী ত্রিবন্ধনের একটা উদাহরণে আসছি, নাইট্রোজেন। নাইট্রোজেনের হচ্ছে 2 5, মানে বাইরের কক্ষে 5টি ইলেকট্রন থাকে। চিহ্নিত করছি। এক্ষেত্রে কিন্তু 3টে ইলেকট্রন জোড় গঠন করা প্রয়োজন সুস্থিতি লাভের জন্য। দেখা যাক n, এগুলোকে এবার একটু কাছাকাছি লিখছি। n, এগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। 1 2 3 4 5 6 7 8, 2 8 হয়ে গেল। এগুলো 1 2 3 4 5 6 7 8, 2 8 হয়ে গেল।
এর ফলে n ট্রিপল বন্ড n এবং এই দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তারপরে হলো N2, আর এটা কি, এটা হচ্ছে তোমার CO2 আগেরটা। তার মানে এইগুলি তোমরা কিন্তু আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। এখন তোমাদের একটা বিষয় একটু পরিষ্কার করে দিতে হবে, সেটা হচ্ছে তোমাদের মাথায় আসতে পারে অক্সিজেন, এটার কিন্তু থিওরিটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এটা দিয়ে তোমার সমযোজী দ্বিবন্ধন দেখা যাবে, অ্যাকচুয়ালি তাই হয়, কিন্তু এইটাকে উদাহরণ হিসেবে কেন আমরা প্রথমেই লিখলাম না একটু সংক্ষেপে বলে দিচ্ছি। অক্সিজেনের কি হয়, ইলেকট্রন বিন্যাস করলে 2, 6, তার মানে বাইরের কক্ষে সর্ববহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন, তাহলে অষ্টক পূর্তির জন্য এর 2টো ইলেকট্রন জোড় গঠন করতে হবে, মানে ও ও ঠিক আছে, এবং হিসেব অনুযায়ী থিওরিটিক্যাল ও আর ও এর মধ্যে দ্বিবন্ধনী দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবে অ্যাকচুয়ালি কি বলতো, এটা তো আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট অনুযায়ী করছি, মনে রাখবে অক্সিজেনের ক্ষেত্রে না এক্সপেরিমেন্টাল বা পরীক্ষালব্ধ যে আমরা ডাটা পাই, যে তথ্যাবলী পাই, সেখানের সঙ্গে কিন্তু এই স্ট্রাকচার সঙ্গতিপূর্ণ নয়, বুঝতে পেরেছো তো? মানে অ্যাকচুয়ালি কোনো রকম এই জাতীয় লুইস গঠন দিয়ে অক্সিজেনের কিন্তু এক্সপেরিমেন্টাল প্রপার্টিকে এই জাতীয় স্ট্রাকচার অনুযায়ী আঁকলে তুমি সেখানে তার সাথে কিন্তু ম্যাচিং হবে না। কোনো লুইস গঠন, প্রকৃত এই জাতীয় লুইস গঠন দিয়ে স্ট্রাকচার ব্যাখ্যা করা সম্ভবই নয়। ওইটা তোমরা যদি পরবর্তীকালে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, তোমরা এই বিষয়টা ডিটেলসে আরেকটু জানতে পারবে। এখন শুরু একটু জেনে রাখো বিষয়টা। বেশ, একটা এক্সাম্পল তোমাদের আরেকটা করে দিচ্ছি, মিথেন CH4। দেখো মিথেনে দেখতেই পাচ্ছ যে একটা কার্বন পরমাণু, তার সঙ্গে যুক্ত আছে 4টে হাইড্রোজেন পরমাণু। তা আমরা সেইভাবে লিখে ফেলি, CH H H H, 4টে যুক্ত হচ্ছে। তুমি বলবে তোমাদের বইয়ে কিন্তু আছে এরকম 90 ডিগ্রি করে, এরকম না করে কেন লিখছি? তার কারণ তোমরা তোমাদের ক্লাস 10এই জৈব যৌগ চ্যাপ্টারে পড়বে যে প্রকৃতপক্ষে মিথেন তো একটা জৈব যৌগ, হাইড্রোকার্বন। HCH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 90 ডিগ্রি কিন্তু নয়। তো সেই প্রাইমারি কনসেপ্টটা যাতে এখন থেকেই তৈরি হয়, সেই জন্যই এইরকম করে আমি লিখছি। আরেকটা কথা, জৈব যৌগ কিন্তু সমযোজী, খেয়াল রাখবে। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে হয় 2, 4, অর্থাৎ বাইরের কক্ষে 4টি ইলেকট্রন। আমি এটা বোঝার সুবিধার্থে এটাকে এখন মুছে দিচ্ছি, শুধু বাইরের কক্ষের ইলেকট্রনগুলো চিহ্নিত করছি, স্টার চিহ্ন দিয়ে, গোল চিহ্ন দিয়ে ধরো দেখাচ্ছি। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন, ধরো স্টার চিহ্ন দিয়ে এগুলোকে দেখাচ্ছি। একই রকম পদ্ধতি, ইলেকট্রন শেয়ারিং এইভাবে আমরা বোঝাচ্ছি। লুইস ডট গঠন আঁকবো, সি সি, তার নিচে এটা ধরো হাইড্রোজেনের, অনুরূপভাবে দেখো কি সুন্দর করে বোঝা যাচ্ছে। কার্বনের 2, 6, 2, 8 হয়ে গেল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর হাইড্রোজেনও দেখো হিলিয়ামের মতো গঠন কাঠামো লাভ করলো। তার ফলে CH H H H, CH4 এর অণু তৈরি হলো।
তোমাদের বই বাকি যেগুলো আছে না, অ্যামোনিয়া বলো, জল বলো, আরও যেসব আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, না কোনো একটা বুঝতে অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তখন যোগাযোগ করবে। আচ্ছা, নেক্সট এবারে আমরা চলে আসি তড়িৎযোজী এবং সমযোজী যৌগের কিছু ধর্মের পার্থক্য। তো আমরা যদি আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে কিছু ধর্মগত পার্থক্য আলোচনা করি, প্রথমে দেখো লিখেছি ভৌত অবস্থা। ভৌত অবস্থা তোমরা অলরেডি জেনে এসেছো যে আয়নীয় যৌগের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো নির্দিষ্ট সংখ্যার অনুপাতে সজ্জিত হয়ে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে একটা ত্রিমাত্রিক সুনির্দিষ্ট জ্যামিতিক কেলাস গঠন করে, তার ফলে এগুলো হয় কেলাসিত কঠিন। সেখানে সমযোজী যৌগ তোমার গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে বা নরম কঠিন হতে পারে। গঠন কিরকম বললাম, এরা সুনির্দিষ্ট জ্যামিতিক কেলাস তৈরি করবে, যেখানে সমযোজী যৌগ কিন্তু বিচ্ছিন্ন অণু আকারে অবস্থান করবে। কিন্তু তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের ক্ষেত্রে তুমি অণু কথাটা ব্যবহার করতেই পারবে না, কেননা এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় যৌগ তৈরি করে। প্রসঙ্গত আরও একবার মনে করিয়ে দিই, এই কারণে আমরা আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু আণবিক ওজন বা আণবিক গুরুত্ব কথাটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ফর্মুলা ওজন বা ফর্মুলা ওয়েট কথাটা। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখো আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয় না, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে দৃঢ় সংঘবদ্ধ থেকে, যেহেতু একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন বিশিষ্ট একটা 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক নিয়ে একটা জ্যামিতিক কেলাস গঠন করছে, যার মধ্যে কিনা ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর মধ্যে দৃঢ় স্থির তড়িৎ আকর্ষণ বল বিদ্যমান, যেটা কিন্তু সব দিক থেকে, কোনো নির্দিষ্ট দিকে নয়, সমস্ত দিক থেকেই আকর্ষণ বল বর্তমান থাকে। তাই এদের মধ্যে গঠনকারী কণাগুলোকে আলাদা করে এদেরকে গলন ঘটাতে এদের মধ্যে কিন্তু প্রচুর তাপ শক্তি দিতে হয়। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে যেহেতু বিচ্ছিন্ন অণু এবং অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল অবস্থান করে, তাই এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে অণুগুলোকে সেপারেট করে তাদেরকে গলন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বা স্ফুটন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে ওই আকর্ষণ বল এর বিরুদ্ধে, আন্তরাণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে খুব কম তাপ শক্তি দিলেই সেটা কিন্তু হয়, দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল থেকে থাকে। তোমরা পরবর্তীকালে কিন্তু এটা জানবে। দ্রাব্যতা কি না, আয়নীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য। ধ্রুবীয় কথাটা মানে কি, ধ্রুবীয় ইংরেজি হচ্ছে পোলার, পোলার এসছে পোল থেকে, পোল মানে মেরু। দেখো ধরো একটা তোমাকে যদি আয়নীয় যৌগের উদাহরণ দিই, ধরো NaCl, NaCl কিরকম থাকে, Na+, তারপরে Cl-, তারপরে আবার Na+, তারপরে আবার Cl-, এরকম করে পর্যায়ক্রমিক আকারে ধরো অবস্থান করছে। এখন যখন একটা পোলার দ্রাবক ধরো যদি আমার জলের কথা ভাবি, তোমরা জলের অণু সমযোজী যৌগ হিসেবে আমরা পড়েছি, যেখানে এরকম করে সমযোজী H এবং O এর মধ্যে একটা এক বন্ধন তৈরি হয় এবং দুটো এক বন্ধন H ও দুটো এক বন্ধন এখানে তৈরি হয়েছে, এই যে একটা এক বন্ধন আর OH এর মধ্যে এই একটা এক বন্ধন তৈরি হয়েছে। এখন কি হয়, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য এই সমযোজী বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন ঘনত্ব H আর O এর মধ্যে সুষমভাবে না ব্যবহার হয়ে অক্সিজেনের দিকে খানিকটা টানা হয়ে চলে আসে, তার ফলে এটা আংশিক ঋণাত্মক চার্জ এবং এইটা আংশিক ধনাত্মক চার্জ গঠন করে। এই ডেল্টা প্লাস দিয়ে আমরা বোঝাচ্ছি আংশিক ধনাত্মক, আর এটা 2 ডেল্টা মাইনাস এরকম করে আমরা উল্লেখ করছি। এবারে কি হয়, যখনই জলে তুমি NaCl দিচ্ছ, তখনই NaCl এর Na+ এবং Cl- এর মধ্যে H2O এর, দেখো যদি Cl- আয়নের চারপাশে H2O এর এমনভাবে এই অণুগুলো সারাউন্ডিং বা পরিবেষ্টিত হয়ে থাকে যাতে H ও H, দেখো এটা ডেল্টা প্লাস, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল চলে এলো, এরকম করে কিন্তু সারাউন্ডিং হয়ে থাকে। আবার তার মানে ধরো যদি এখানে Na+ হয়, Cl- আর একটা Na+ এর চারদিকে H2O অণুর কিন্তু অক্সিজেন এন্ড বা অক্সিজেন প্রান্তটা কিন্তু সারাউন্ডিং হিসেবে থাকে। তার ফলে কি হয়, বিপরীত মেরুর মধ্যে এই আকর্ষণ বলের কারণে এই যে আয়নগুলো দৃঢ় ঘন সন্নিবিদ্ধভাবে কেলাসের মধ্যে আর থাকতে পারে না, ফলে সেগুলোর দ্রাবকায়ন ঘটে যায়।
পোলার কথাটা কোথা থেকে এসেছে? পোলার এসেছে পোল থেকে। পোল মানে হচ্ছে মেরু। এই যে দেখো এখানে আংশিক ঋণাত্মক এবং এখানে আংশিক ধনাত্মক এই দুটো মেরু বা পোল তৈরি হয়েছে, সেখান থেকেই পোলার কথাটা এসেছে। আর সমযোজী যৌগ সাধারণত দেখা যায় তারা অধ্রুবীয় দ্রাবক, যেমন ধরো তোমার একটা অধ্রুবীয় দ্রাবকের উদাহরণ হতে পারে বেঞ্জিন হতে পারে, সেখানে দ্রাব্য হতে সাধারণত দেখা যায়। তবে মনে রাখবে গ্লুকোজ, চিনি, হাইড্রোজেন ক্লোরাইড, ইথানল এরা সমযোজী যৌগ হলেও এরা কিন্তু পোলার বা ধ্রুবীয় দ্রাবক। যেমন জলে কিন্তু দ্রাব্য হয়। ঠিক আছে, এই এক্সাম্পল কিন্তু মনে রাখবে। তড়িৎ পরিবাহিতা দেখো, আয়নীয় যৌগগুলোর মধ্যে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে স্ট্রং বা দৃঢ় স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর ঘন সন্নিবিত্তভাবে অবস্থান করে, তাই কঠিন অবস্থাতে কেলাসের মধ্যে যদি তুমি খুব উচ্চমাত্রায় বিভব প্রভেদও সৃষ্টি করো, আয়নগুলোর কিন্তু সাধারণত স্থানান্তর হয়ই না, প্যাকড ভাবে থাকে। তার ফলে কি হয়, কঠিন অবস্থায় কিন্তু এগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় কি হয় না, এই আয়নগুলো মুক্তভাবে বিচলন করতে পারে, তার ফলে কিন্তু তড়িৎ পরিবহন সম্ভব। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে এই ঘটনা দেখা যায় না বলে সমযোজী যৌগগুলো তড়িৎ অপরিবাহী হয়। যেমন তোমাদের একটা কোশ্চেন দেওয়া যেতে পারে যে ধরো তোমাকে গ্লুকোজ বা চিনি এই জাতীয় দ্রবণের, জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা আর হচ্ছে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা তোমাকে একটা তুলনা করতে দিল যে কোন ক্ষেত্রে তড়িৎ পরিবহন হবে, কোন ক্ষেত্রে হবে না। তখন তুমি যদি দেখো, তুলনা করো, যদি তুমি বলবে যেহেতু ধরো গ্লুকোজ, চিনি এগুলো সমযোজী, এরা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নে বিশ্লিষ্ট হয় না, তাই এদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারবে না। আর NaCl যেহেতু তড়িৎযোজী, এই জলীয় দ্রবণে আয়নে ভেঙে যাবে, ফলে তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে। আবার দেখো হাইড্রোজেন ক্লোরাইড, এটা কিন্তু সমযোজী, কিন্তু সমযোজী হলেও এর জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণকে কি বলি আমরা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা জলীয় দ্রবণে কি হয়, আয়নে ভেঙে যায়, H+ বা সঠিক অর্থে H3O+ প্লাস Cl- আয়নে ভেঙে যাওয়ার জন্যে এর জলীয় দ্রবণ কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম হয়। এটাও কিন্তু তোমাদের অনেক সময় প্রশ্ন পড়ে। তোমরা এর সাথে আরও একটা বিষয় মনে রাখবে যে আয়নীয় যৌগে কি বন্ধন দেখা যায়। আয়নীয় বন্ধন, তো আয়নীয় বন্ধনকে কিন্তু প্রকৃত বন্ধন বলা যায় না। তার কারণ কি বলতো, তার কারণ আয়নীয় বন্ধন কখন তৈরি হয় না, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে তৈরি হয়, এবং এই আকর্ষণ বল কিন্তু কোনো নির্দিষ্ট দিক অনুযায়ী হয় না, সমস্ত দিকেই ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনো নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেশন অনুযায়ী এই আকর্ষণ বল না হয়ে, যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল সব দিক থেকেই সমানভাবেই প্রযোজ্য হয়, তাই কিন্তু এই বন্ধনকে প্রকৃত বন্ধন তুমি বলতে পারবে না। প্রকৃত বন্ধন তখনই বলতে পারবে যদি ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে এই বন্ধন তৈরি হতো, অর্থাৎ কিনা সমযোজী বন্ধনের ক্ষেত্রে তুমি তাকে প্রকৃত বন্ধন বলতে পারবে, কারণ এর একটা নির্দিষ্ট ডিরেকশনাল দিক আছে। কিন্তু সেটা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে যেহেতু নেই, দিক নির্দেশক কোনো একটা ধর্ম নেই, তাই কিন্তু তুমি একে প্রকৃত বন্ধন বলতে পারবে না। এটা একটু মাথায় রাখবে। আজকের মতো এটুকুই। তোমরা পড়াশোনা করো, বুঝতে অসুবিধে হলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে।